তো আমরা লাস্ট 3টা ক্লাসে যে ইনহেরিটেন্স সম্পর্কে যে রিভিউ করেছি কনসেপ্টগুলোকে, আমরা কিছু ক্লাস করব। সেই ক্লাসগুলো ইনহেরিটেন্সের আর্কিটেকচারকে আমরা ফলো করে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। যেমন আমরা আজকে একটা প্ল্যান নিতে পারি এরকম। আমাদের সামনে আমরা দুটো প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে প্রবলেম দুটো আসলে সির প্রবলেম। আমি প্রবলেমগুলোকে C++ এ কনভার্ট করতে চাচ্ছি এভাবে। Write a C program to check whether a given number is prime or not. এর মানে হচ্ছে আমি কম্পিউটারকে একটি ইনপুট দিলাম, একটি নাম্বার দিলাম, কম্পিউটার চেক করে বলবে এই নাম্বারটা প্রাইম অথবা প্রাইম না। আচ্ছা, আরেকটা প্রোগ্রাম কি? Write a C program to find all the prime numbers between 2 and 100. আমি কম্পিউটারকে একটি নাম্বার দিলাম না, আমি কম্পিউটারকে বললাম 2 থেকে 100 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো তুমি ফাইন্ড করো, আমাকে দেখাও। সো দুইটা প্রোগ্রাম। উপরের প্রোগ্রামটা এখন আমাদের স্লাইডলি ধীরে ধীরে প্রোগ্রামিং মানে প্রবলেম কিভাবে ধরে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামিং প্রফেশনটা কি টাইপের, এইটা একটু আমাদের কিন্তু বুঝতে হবে। প্রোগ্রামিং মানে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানা না, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সঠিক প্রয়োগটা, এই সঠিক প্রয়োগটা শেখা, আমি এটাকে কিভাবে প্রয়োগ করব। একটা ল্যাঙ্গুয়েজ যে কোনো সময় সিএসসি একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তার লাইফে যে কোনো সময় যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হতে পারে উইথিন 1 মান্থ। আমি দেখেছি যে মডার্ন যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মার্কেটে আসে, অনেক লাইব্রেরি নিয়ে এবং অনেক নাম করে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এক্সপার্ট প্রোগ্রামার যারা থাকে তারা কিন্তু নিজেকে সুইচ করে ফেলে, যুগের সাথে তাল মিলিয়ে সুইচ করে ফেলে। তো সেই সুইচ করার জন্য কি তারা কোনো বিশ্ববিদ্যালয়ে যায়? আপনার ধারণা? কোনো বিশ্ববিদ্যালয়ে যায় না, কোনো কলেজে যায় না। তারা একটা বেসিক ফান্ডামেন্টাল কোর্সের মাধ্যমে এবং ইন্টারনেট থেকে এবং বই পড়ে তারা কনভার্ট করে ফেলে, কারণ তাদের প্রোগ্রামিং বেসিকটা থাকে। ঠিক একইভাবে কিন্তু একটা জিনিস শুধু নিজের কাছে থাকে, সেটা হচ্ছে কিভাবে প্রবলেম অ্যানালাইসিস করতে হয়। তো এই প্রবলেম অ্যানালাইসিস করা শেখাটা সবচেয়ে সহজ হচ্ছে ম্যাথমেটিক্স থেকে, অঙ্ক থেকে। কারণ আমরা সবাই ছোটবেলায় অঙ্ক করি, এই অঙ্কগুলা ইন্টারনেটে কিংবা বইতে পাওয়া যায়। ছোট ছোট লজিক দিয়ে আমরা প্রোগ্রামিং সেন্টেক্স গুলোকে নিয়ে যদি একটু প্লে করতে পারি, যেমন ফর লুপ দিয়ে, হোয়াইল লুপ নিয়ে, ইফ কন্ডিশন নিয়ে, তাহলে আমরা মোটামুটিভাবে এটা আমাদের দখলে থাকবে। এটাই হচ্ছে টার্গেট। তাহলে আমরা যদি প্রথম প্রবলেমটা অ্যানালাইসিস করি, আমরা এর আগে লুপিং করেছি। নর্মাল প্রোগ্রামগুলো আমরা লিখেছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, 1 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বার প্রিন্ট করো, অড নাম্বার প্রিন্ট করো, চেক করে দেখো নাম্বারটা ইভেন কিনা অড কিনা, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি একটু চিন্তা করে করে এখন কাজ করি, যে জিনিসটা আমরা নিজে নিজে ডিসিশন নিতে পারবো না, আমাদেরকে একটু স্টাডি করতে হবে, তাহলে সেটা প্রবলেম সলভিং স্ট্যান্ডার্ডে যায়। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে না, আমার সামনে একটা প্রবলেম আসলে সেই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করি, স্টাডি করি এবং সেখান থেকে আমি একটা অ্যানালাইসিস করি এবং আমার একটা অ্যালগরিদম তৈরি করি। সেই অ্যালগরিদমের আলোকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করার চেষ্টা করি। এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড একটা প্রোগ্রামারে। আমরা সেই অ্যাটিটিউডে মুভ করি। ধরেন আমরা কেউই প্রাইম নাম্বার কি এটা জানি না। রাইটে সি প্রোগ্রামের জায়গায় আমি লিখলাম C++ প্রোগ্রাম টু চেক whether a given number is prime or not. আমরা এটাকে C++ প্রোগ্রামে কনভার্ট করে ফেললাম। তাহলে আমরা এখন এই আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে প্রাইম নাম্বার কি এটা আমরা জানি না। ওকে ফাইন, আমরা জানি না, আমাদের জন্য কোনো ব্যাপার না, গুগল আছে। তো আমরা লিখলাম হোয়াট ইজ প্রাইম নাম্বার। আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ প্রাইম নাম্বার। এখানে আমরা যদি একটু স্টাডি করি, যে কোনো একটা যদি স্টাডি করি,
আচ্ছা, আমরা উইকিপিডিয়াকে যদি স্টাডি করি, a prime number or a prime is a natural number greater than 1 that is not a product of two smaller natural numbers. প্রোডাক্ট অফ টু ন্যাচারাল নাম্বারস, মানে দুটো নাম্বার গুণ করলে যে নাম্বারটা হয় সেটা না। প্রোডাক্ট মানে কি 2 দুগুণে 4, 5 5 25, 3 তিরিক্ষে 9, এরকম যে নামতার যে এরকম নাম্বার না। এ ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন 1 ইজ নট। ওকে, আমরা তাহলে এটাকে ডিটেলস স্টাডি করে পড়ি। A prime number is a natural number greater than 1 that is not product of two smaller natural numbers. That is not product of two smaller natural numbers. Natural numbers means 1 2 3 4 5, these are the natural number. Okay, a natural number greater than 1 that is not prime is called composite number. ওকে, এটা এটা আমাদের বোঝা দরকার নেই, আমাদের বোঝা দরকার হচ্ছে শুধু প্রাইম নাম্বার। ওকে, তাহলে প্রোডাক্টটা কি আমরা এটা বুঝে আসি কি বলতে চেয়েছে। আচ্ছা, আপনাদের জন্য এটা টাফ হবে, আমি আরো ইজি এক্সাম্পল খুঁজে বের করি। ওকে, এটা দেখি। স্যার যে সংখ্যাগুলোকে স্যার ভাগ করলে ভাগশেষ 1 থাকে স্যার, ওগুলাই তো স্যার এই যে প্রাইম নাম্বার। সব ক্ষেত্রে না, সবগুলো না, সবগুলো কিছু কিছুতে 1 থাকে বাট সেটা প্রাইম নাম্বার না। যেমন আমি এবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন এই ডেফিনেশনটা সুন্দর আছে। Prime numbers are the positive integers having only two factors. Prime numbers are the positive integers having only two factors. এর মানে হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার। দেখেন আমি মার্ক করেছি, প্রাইম নাম্বারস আর দ্য পজিটিভ ইন্টিজার্স হ্যাভিং অনলি টু ফ্যাক্টরস। মনে রাখবে অনলি টু ফ্যাক্টরস। তাহলে পজিটিভ ইন্টিজারের মধ্যে প্রাইম নাম্বারটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে, যেমন কি -1 -5 -6 এরকম না। এবং অনেক জায়গায় আপনি এটা পাবেন, প্রাইম নাম্বারস আর দ্য ন্যাচারাল ইন্টিজার্স। ন্যাচারাল ইন্টিজার নাম্বার মানে কি 1 2 3 4 5 ন্যাচারাল নাম্বার, যেগুলো কোনো সলিড নাম্বার। আচ্ছা, হ্যাভিং অনলি টু ফ্যাক্টরস, অনলি টু ফ্যাক্টরস, এটা বুঝলেই আপনি প্রাইম নাম্বারের প্রোগ্রামটা লিখতে পারবেন। আচ্ছা, সেই দুটো ফ্যাক্টর কি? 1 and the integer itself, and the integer itself এর মানে হচ্ছে তার দুটো ফ্যাক্টরস 1 and the integer itself এর মানে হচ্ছে সেই নাম্বারটা শুধু 1 দিয়ে ভাগ যাবে এবং ওই নাম্বারটা দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে এবং উক্ত নাম্বারটি দিয়ে ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। এটাকে ফ্যাক্টর বলে। তাহলে টু ফ্যাক্টরস, একটা হচ্ছে 1 and that number itself। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বলি, আমরা যদি 7 কে চিন্তা করি, 7 এই যে দেখেন এই লাইনটা, হ্যান্স 7 ইজ এ প্রাইম নাম্বার। কিভাবে 7 এর ব্যাপারটা চিন্তা করে দেখেন, 7 কে 1 দিয়ে ভাগ যায় আর 7 দিয়ে ভাগ যায়, আর কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না। আবার দেখেন 9 দেখে মনে হয় এটা একটা অড নাম্বার, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন 9 কে 3 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় আর 9 নিজেকে দিয়ে ভাগ যায়। তার মানে কি এখানে 3টা জিনিস দিয়ে 9 কে ভাগ যায়। সো যে জিনিস ইভেন হোক আর অড হোক, আমাদের এটা দেখার বিষয় না। প্রাইম নাম্বার মানে হচ্ছে 1 দিয়ে ভাগ যাবে আর উক্ত নাম্বার দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা প্রাইম নাম্বার। বাট প্রাইম নাম্বার হচ্ছে গ্রেটার দেন 1, মানে এক দিয়ে হিসাব করা যাবে না, একের অধিক থেকে, মানে 2 থেকে আনলিমিটেড ন্যাচারাল নাম্বারকে প্রাইম নাম্বারের মধ্যে আমরা ফেলতে পারবো। আচ্ছা, the first 10 prime numbers is 2 3 5, not 1 কে প্রাইম নাম্বারে আওতায় আনা হয় না।
আচ্ছা, কেন 1 কে প্রাইম নাম্বারের আওতায় আনা হয় না? কারণ 1 তো 1 দিয়ে ভাগ যায়, আবার 1 itself is 1 1টাকে ম্যাথমেটিক্স সায়েন্টিস্টরা প্রাইম নাম্বার লিস্টের বাইরে রেখেছে। 1 কে কেন বাইরে রেখেছে এটা আবার স্টাডিটা অনেক বড়। তো আমরা আপাততভাবে কম্পিউটার প্রোগ্রামাররা এভাবে চিন্তা করে রাখতে পারি, prime numbers are the positive numbers and prime numbers are the positive integers having only two factors, one and that integer number itself without one, এক ব্যতীত। তাহলে আমরা এটা এটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমরা প্রাইম নাম্বারের ফর্মুলাটা সাজাতে পারি। এখন আমরা এইভাবে প্রথমে স্টাডি করব, বিভিন্ন জায়গা থেকে পড়ব, তারপরে math.com আছে, ইন্টারমিডিয়েটের বই আছে, এসএসসির বই আছে, এই গ্র্যাজুয়েট লেভেলের বই আছে। সব বই থেকে পড়ার পরে অ্যাকাউন্টিং এর বই আছে, সব বই থেকে পড়ার পরে রিয়েল লাইফের নোট আছে। এইভাবে একজন প্রোগ্রামার একটা সিদ্ধান্তে উপনীত হয়। মানে প্রথমে সে কম্পিউটার সিস্টেমের সাথে অ্যাটাচড হবার জন্য প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে রিয়েল লাইফের প্রবলেমটা রিয়েল লাইফে ম্যানুয়ালি আগে সলভ করে। যে ব্যক্তি কোনো প্রবলেম ম্যানুয়ালি সলভ করতে পারে না, সে কখনো সেটা ডিজিটালিও সলভ করতে পারে না। একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আর একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। যে ব্যক্তি ম্যানুয়ালি অঙ্ক পারে সে ব্যক্তি কম্পিউটারেও অঙ্ক পারে, যে ব্যক্তি ম্যানুয়ালি ফিজিক্স পারে সে ব্যক্তি কম্পিউটারেও ফিজিক্স পারে। যে ব্যক্তি বাস্তবে একটা অফিসের কিংবা একটা এন্টারপ্রাইজ সলিউশন বুঝে সে ব্যক্তি এটা কম্পিউটারকেও বুঝাইতে পারে। এটাই রিয়েল লাইফের সিস্টেম। তো আমরা যদি এখন একটা সিদ্ধান্তে যেতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি 7 দেই কম্পিউটারকে ইনপুট, আমরা যদি এভাবে বলি যে ইনপুট ইকুয়াল টু 7, তার মানে প্রোগ্রামটা সরি তার মানে প্রবলেমটা সলভ করার জন্য আমি যে কাজটা করব, আমি তো জানি 1 দিয়ে ভাগ দিয়ে কোনো লাভ নাই, ফর্মুলাতে পড়ে না। তাহলে আমি 7কে 2 দিয়ে ভাগ দিয়ে দেখব, 3 দিয়ে ভাগ দিয়ে দেখব, তারপরে 4 দিয়ে ভাগ দিয়ে দেখব, তারপরে 5 দিয়ে ভাগ দিয়ে দেখব, তারপরে 6 দিয়ে ভাগ দিয়ে দেখব। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে আমরা যদি এমন একটি লুপ লিখতে পারি যে লুপটি 2 to n-1, n মানে কি, এই ইনপুটটাকে যদি আমি 7টাকে যদি আমি n ভাবি, ব্র্যাকেটে n লিখলাম, এটাকে যদি n ভাবি মানে একটা নাম্বার, তাহলে যদি আমি ফর্মুলাটাকে এভাবে সেট করি, 6টাকে আমি যদি এভাবে ভাবি n-1, দেখেন তাহলে মিলে যায়। তাহলে মিলে যায় কিভাবে? যে আমি এমন যদি একটি লুপ আবিষ্কার করতে পারি যে লুপটা ফর লুপ হোক, হোয়াইল লুপ হোক আর ডু হোয়াইল লুপ হোক, যে লুপটা আমার দেওয়া ইনপুট নাম্বারটাকে 2 থেকে n-1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সেগুলো দিয়ে যদি ভাগ করে করে দেখে এবং কখনোই যদি ভাগ না যায় তাহলে আমি তাকে প্রাইম নাম্বার বলতে পারি। এতটুকু কমন সেন্স আমাদের এই রিয়েল লাইফ থেকে অর্জন করতে হবে এবং এই মনে মনে এইভাবে ভাবতে হবে যে আমি প্রোগ্রামটা কিভাবে লিখবো। দেখেন আমি কিন্তু এখনো প্রোগ্রামটি লিখি নাই, আমি শুধু ভেবেছি যে এভাবে প্রোগ্রামটা লেখা যেতে পারে। এই কনসেপ্টের আলোকে এখন আমাদের সি সি প্লাস প্লাস কিংবা এতদিন প্রোগ্রামিং করে কিছু তো আমাদের নলেজ আছে, সেই নলেজটাকে যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা লিখবো ফাইল নিউ এমটি ফাইল। আমি ফাইলটা আগেই সেভ করে ফেলি কাজের সুবিধার জন্য। আজকে আমাদের ডে হবে ডে 10.1 প্রথম প্রোগ্রাম ডট সিপিপি। ওকে, আমরা সি প্লাস প্লাস এর হেডার ফাইল লিখছি ইনক্লুড আইওস্ট্রিম। আমি একটু স্ক্রিনটাকে বড় করে নিলাম। ইউজিং নেম স্পেস std c++ স্পেসিফায়ার, এটা আমাকে দিতে হবে। এরপরে আমার দায়িত্ব হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করা। সো আমি ক্লাসের নাম দিলাম প্রাইম। ওকে, ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ক্লাস ওয়ার্ড ক্লাস কিওয়ার্ড তারপরে একটি ক্লাসের নাম। আমি ক্লাসকে ক্লোজ করলাম। এরপরে আমি আমার মেইন বডিকে ডিক্লেয়ার করলাম
ভয়েড অথবা ইন্টিজার যে কোনো একটা দিতে পারি, নো প্রবলেম। এবং এর ভিতরে আমি এই স্ট্রাকচারটা আমি আগে প্রথমে দাঁড় করালাম, মানে আমার একটি ক্লাস এবং একটা মেইন। এখন আমি এই প্রোগ্রামটা কিভাবে সলভ করব? যদি এক্সামের মতো হয়, যদি আমি বলে দেই যে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু চেক whether the given number is prime or not, ইউজ ইনহেরিটেন্স, আমি যদি এবার লিখে দেই ইউজ ইনহেরিটেন্স, তাহলে একজন ইউজারের প্রোগ্রামারের দায়িত্ব পড়ে যায় যেটা ইনহেরিটেন্সটাকে ইমপ্লিমেন্ট করা। তো আমরা শেখার সময় তো বলে দিই, কিন্তু বাস্তবে জব লাইফে প্রোগ্রামার তার কাজের জন্য যে ইনহেরিটেন্সটা সুবিধা সে সেটাই করে। যদি প্রোগ্রামিং জানা থাকে, ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে সে বুঝে যায় যে অ্যাকচুয়ালি তার কোন ইনহেরিটেন্সটা ইমপ্লিমেন্ট করলে তার কাজটা সহজতর হবে। আর সাধারণত দেখা যায় যেটা রিয়েল লাইফে আমরা দেখেছি, সেটা হচ্ছে যে একজন প্রোগ্রামার তার একটা নিজস্ব প্যাটার্ন মেনটেন করে, তার একটা টাইপ থাকে। কেউ খুব ইনহেরিটেন্স ইউজ করতে পছন্দ করে, কেউ কনস্ট্রাক্টর ইউজ করতে পছন্দ করে, এক একজনের এক এক রকম টাইপ, কেউ ইনক্যাপসুলেশন ইউজ করে। তো যাই হোক, আমি আপাতত লিখলাম ইনহেরিটেন্স, ব্র্যাকেটে লিখলাম ওকে মাল্টি লেভেল, ওকে। দ্যাট মিন মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমি ফোর্স করলাম আপনাকে ইউজ করার জন্য। যদি কিছু না লিখতাম তাহলে প্রোগ্রামটা এরকম করে আপনি এক্সামে সলভ করতেন। যেটা আমি লিখে ফেলেছি, দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যানাদার ডিউটি, সো ইউ নিড অ্যানাদার ক্লাস। আমি এটার নাম দিলাম হচ্ছে চেক প্রাইম। তাহলে এই ক্লাসটা আমি ইনহেরিট করবো কার সাথে? পাবলিক মোডে প্রাইমের সাথে, ওকে। সো মাই ডিউটি ইজ ওভার, দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। কি ইনহেরিটেন্স? এটা কিন্তু সিম্পল ইনহেরিটেন্স হয়েছে, একটি ইনহেরিটেন্সের সাথে একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের সম্পর্ক। দিস ইজ সিম্পল ইনহেরিটেন্স। তা আমি এটাকে কপি করে আরেকটা ক্লাস যদি করতে পারি, যেমন কি ক্লাস চেক প্রাইমের জায়গায় আমি বললাম ক্লাস প্রাইম ডিসপ্লে, প্রাইমটাকে ডিসপ্লে করো পাবলিক চেক প্রাইম। চেক প্রাইম খেয়াল করে দেখেন, আমাদের সর্বকনিষ্ঠ ক্লাস যেটা সবার পরে যেটাকে ডিক্লেয়ার করেছি চেক প্রাইম, এই চেক প্রাইমটা কিন্তু তার ইমিডিয়েট ক্লাসটা। দ্যাট মিনস সবার 3 নম্বর ক্লাসটা 2 নম্বর ক্লাসের সাথে সম্পর্ক তৈরি করেছে, 2 নম্বর ক্লাসটা 1 নম্বর ক্লাসের সাথে সম্পর্ক তৈরি করেছে পাবলিক মোডে। দিস আর দ্য মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটার পর একটা লেভেল ক্রিয়েট হয়েছে। এই ধরনের ইনহেরিটেন্স দেখতে অনেক সুন্দর এবং সুবিধাজনক, ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইজি টু মেনটেইন, বাট এটারও ডিমেরিট আছে। এখন আমরা যদি আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের সর্বপ্রথম দায়িত্ব থাকে মেইনের মধ্যে অবজেক্টকে ইউজ করা। সো আমার সর্বকনিষ্ঠ সবচেয়ে জুনিয়র ক্লাসের নাম প্রাইম ডিসপ্লে। সো আমি লিখব প্রাইম ডিসপ্লে। আমরা যদি সর্বকনিষ্ঠ ক্লাসকে, সবার পরে যে ক্লাসটা আসছে সেই ক্লাসটাকে যদি আমি কল করি অবজেক্ট ভেরিয়েবল হিসাবে, তাহলে যে ঘটনাটা ঘটবে উপরে সকল ক্লাসের বৈশিষ্ট্য সেই ক্লাসের মধ্যে আমি পাবো। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার নাম দিলাম অবজেক্ট, ওকে। দ্যাট মিনস অবজেক্ট ইজ এ কম্পাউন্ড ডাটা টাইপ অ্যান্ড ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস। কিসের ক্লাস? ব্লুপ্রিন্ট। কোন ক্লাসগুলো? সবগুলো ক্লাসের ব্লুপ্রিন্ট। এই ক্লাসগুলোর মধ্যে যেসব ইনস্ট্যান্স আসবে, উপাদান আসবে, সেই উপাদানগুলো ভেরিয়েবল হতে পারে, কনস্ট্রাক্টর হতে পারে, মেথড হতে পারে, রিটার্ন টাইপ মেথড হতে পারে, প্যারামিটার টাইপ মেথড হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সবকিছুই একত্রে ঢুকে এই অবজেক্ট ভেরিয়েবলটার মধ্যে ঢুকে যাবে, ক্যাপসুল হয়ে যাবে, এর ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এবং আমি এই উপাদানগুলোকে বারে বারে ইউজ করতে পারবো, যে প্রোগ্রামে যে কোনো জায়গায় বারে বারে কল করতে পারবো। দিস ইজ কল্ড রিইউজাবিলিটি। এখন আমি প্রোগ্রামটা ডিজাইন করি। এখন যেহেতু টিচার চাপিয়ে দিয়েছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে হবে, তাহলে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমরা সব জায়গায় একটু একটু করে কাজ দিব। আমি তো আর বলে দেইনি যে কোথায় কি কাজ দিব। তো আমরা জানি যে ক্লাসের মধ্যে একটা পাবলিক স্পেসিফায়ার লাগে,
সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, কিংবা প্রোটেক্টেড হতে পারে। পাবলিক যদি না হয় তাহলে ইনহেরিটেন্স ইউজ করার কোনো মানে নাই, কারণ একটা ক্লাসের ডাটা একটা ক্লাসে যেতে গেলে যেটা পাবলিক সেকশনে থাকবে সেটাই শুধু যাবে। তো আমি লিখলাম পাবলিক এন, একটা ভেরিয়েবল আমি পাবলিক মোডে নিতে চাই এখানে। ওকে, এবং আমার টার্গেট হচ্ছে এই ভেরিয়েবলটাকে ইনপুট হিসেবে নেওয়া এই ক্লাসের মধ্যে। তাহলে আমি কি লিখলাম, ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করবে না, গেট, এটা নাম দিলাম গেট। নামটা দেখতে সুন্দর হয়, গেট। কি গেট? সিন এন, মানে ইনপুট নাও, ইনপুট নিলাম। ওকে, সো প্রাইম একটা ক্লাস, সে ক্লাসের মধ্যে দুটি ইনস্ট্যান্স আছে, একটির নাম এন এবং একটির নাম গেট। গেট ইজ এ ফাংশন, user defined function which will not return anything because the return specifier লেখা আছে void, রিটার্ন টাইপ হচ্ছে void, মানে কোনো কিছু রিটার্ন করবে না। আর ইট ইজ এ ভেরিয়েবল। তাহলে এখানে একটা জব দিলাম, এই ক্লাসে একটা জব দিলাম, এবং ক্লাসটা মোটামুটি ভাবে একটা ম্যাচিউরড ক্লাস মনে হচ্ছে। ওকে, এখন চেক প্রাইমের মধ্যে এসে আমি লজিক লিখলাম, এবং আমার কোথাও না কোথাও আমার কোনো না কোনো কাজ দিতে হবে, এটা আমার দায়িত্ব। তো আমরা আগে প্রথমে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, কাজ যদি দিতে না পারি কাজ ভাগ করা কোনো ব্যাপার না। এখন এই অংশে এসে আমি বলতে চাই পাবলিক মোডে চেক, আমি ভয়েড চেক নামে একটা মেথড তৈরি করলাম, যার আন্ডারে আমি চেক করবো। বাট এখানে আমি কোনো ভেরিয়েবল আমার লাগবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু একটি প্রাইম নাম্বার কে চেক করতে গেলে উক্ত প্রাইম নাম্বারটা থেকে নাম্বারকে একটা সিরিজ অফ নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিয়ে চেক করতে হয়। কি নাম্বার দিয়ে? 2 থেকে ওই নাম্বারে 1 কম পর্যন্ত, দ্যাট মিনস n-1 পর্যন্ত। তাহলে আমার এখানে একটা চলক লাগবে, সেটাকে আমি ভেরিয়েবল ভাবতে পারি, ইন্টিজার i। ওকে, আমি ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি কাজটা করতে পারি এখন, ফর i ইকুয়াল টু 2, আমি জানি যে 1 দিয়ে ভাগ দেওয়া যাবে না, i লেস দেন ইকুয়াল টু n-1, মানে 1 কম। এখানে ইকুয়াল টু আমি এখানে আরো সিম্পল করতে পারি, n-1 না দিয়ে আমি এখানে যদি i লেস দেন n বলি তাও কিন্তু n-1ই হয়, কারণ n এর চেয়ে তো ছোট। তো কষ্ট করে n-1 লেখা দরকার কি? আসলে আমি n-1 লিখেছি এই জন্য আপনাদের যারা ডাটা স্ট্রাকচার করছেন তারা কিন্তু n তম ভেরিয়েবল, n-1 তম, n-2 তম এই ধরনের কথা বলে এবং করে অভ্যস্ত ডাটা স্ট্রাকচার থেকে। এটা একটা অ্যালগরিদমের প্যাটার্ন, এই জন্য n-1 বললে স্টুডেন্ট একটু তাড়াতাড়ি বোঝে। কিন্তু আসলে i লেস দেন n মানে হচ্ছে i n-1 পর্যন্ত, কারণ লেস দেন n লেখা আছে। ওকে, এরপরে আমি তৃতীয় প্রশ্নে ইনক্রিমেন্ট করলাম, মানে আমি এক এক করে বাড়িয়ে বাড়িয়ে দেখবো, মানে 2 দিয়ে ভাগ দিব, তারপর 3 দিয়ে ভাগ দিব, এরপর 4 দিয়ে ভাগ দিব, এইভাবে আপ টু n-1 পর্যন্ত। n এর মান যা থাকবে তার এক ঘর কম পর্যন্ত ভাগ দিয়ে দেখবো। সো এই ফর লুপটার মধ্যে আমি যে কাজটা করব, সেটা হচ্ছে আমি চেক করে দেখব কিভাবে। আমরা জানি একটা পপুলার কন্ডিশনাল স্টেটমেন্টের নাম হচ্ছে ইফ। ওকে ফাইন, আমি ইফ দিয়ে চেক করতে পারি কিভাবে, n mod 2 যদি লিখি তার মানে n কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ বেরোবে। মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। তো আমি যদি লিখি ইফ n mod 2 ইকুয়াল টু 0, ওকে, ইফ n mod 2 ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি যদি 0 হয় মানে ভাগ গেল, তাহলে তো ভয়ানক ব্যাপার, মানে এটা প্রাইম নাম্বার না। আর ভাগ দিই বা কি লাভ? 2 দিয়েই যদি ভাগ চলে যায়, যেমন 8 কে তো প্রথমবারই ভাগ চলে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ দেওয়ার দরকার কি? আর 4 দিয়ে ভাগ দেওয়ার দরকার কি? আর যেই বা লাভ কি? তাহলে সেক্ষেত্রে আমরা ইফের আন্ডারে মাল্টিপল লাইন আসবে, বোঝাই যাচ্ছে, এই জন্য আমি ইফের আন্ডারে ব্র্যাকেট দিলাম। যদি একবার ভাগ যায় মানে এর ইজ্জত শেষ, মানে আর আমার ভাগ দেওয়ারই দরকার নাই। তাহলে আমার ফর লুপ থেকে বেরোনোর জন্য আমার ব্রেক লেখা উচিত, ব্রেক।
কিন্তু যেহেতু নাম্বারটা ভাগ গিয়েছিল, তাহলে আমার তো একটা সংকেত রাখা উচিত। তাহলে আমি একটা সংকেত রাখতে পারি এরকম, পি ইকাল টু 0, মানে প্রাইম ইকাল টু 0। আর কখনোই যদি ভাগ না যায়, ওকে, তাহলে ভাগ না যদি যায়, ফল লুপের মধ্যে যদি কখনোই ভাগ না যায়, তাহলে পির একটা মান নির্ণয় করে রাখা উচিত। তাহলে এটা ফল লুপের আগে, এই ফল লুপের আগে যদি আমি বলে রাখি পি ইকুয়াল টু 1, এরপরে যদি আমি কাজটা করি, তার মানে কি, আমি প্রথমে বলে রেখেছি পির মান হচ্ছে 1, একটা পি ইজ এ ভেরিয়েবল, এটা একটা সংকেত দিয়ে রাখলাম, পির মান 1। এরপরে আমি ভাগ দিতে থাকলাম, যদি কখনো একবার ভাগ যায় তাহলে আমি পির মানটাকে চেঞ্জ করে দিলাম, ব্রেক করে দিলাম। এখন আমি আমার এই লুপের বাইরে আসি, আসার পরে আমি ডিসিশন নিতে পারি। ওকে ফাইন, আমি আপাতত এতটুকুর মধ্যে থাকি, পি ডিক্লেয়ার করা নাই, এই জন্য আমি পিটাকে ডিক্লেয়ার করে রাখলাম, ইন্টিজার পি। ওকে, যেহেতু পি ডিক্লেয়ার করা ছিল না, এই জন্য আমি পিটাকে এখানে ডিক্লেয়ার করে রাখলাম। এখন কোশ্চিন হচ্ছে, এই লজিকটা আমি কিভাবে লিখলাম? আমি যখন আমার লাইফে প্রথমবার লিখেছি, তখন কিন্তু আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছিল? যে যে পি ইকাল টু 0, পি ইকাল টু 1 একটা সংকেত ধরে রাখতে হবে, এটা আমি খেয়াল করিনি। কিন্তু যখন এরর দিল, তখন আমাদের মাথা খুলে গেল যে না, কেন পির মান 0 দিতে হবে? কারণ কম্পিউটারকে তো আমরা বুঝাতে হবে যে একবার ভাগ গেছে, সো এটা প্রাইম না। কিন্তু এখানেই যদি আমি একবার বলে ফেলি যে এইখানে যেখানে আমি লিখেছি পি ইকাল টু 0, এখানে যদি আমি লিখতাম সি আউট নট প্রাইম, তাহলে কি হতো? বারে বারে লেখা হতো নট প্রাইম, নট প্রাইম, নট প্রাইম, কারণ ফর লুপটা তো চলমান একটা লুপ। এই জন্য আমি কায়দা করে কি করলাম, পি ইকাল, সরি এখানেও ভুল আছে, আমি কায়দা করে কি করলাম, একবার যেহেতু ভাগ গেছে, পি ইকাল টু 0 কে ব্রেক করে দিলাম, মানে বললাম যে তোমার আর কাজ করার দরকার নাই, লুপ আর চালানোর দরকার নাই, লুপ থেকে বেরিয়ে যাও। ওকে ফাইন, এরপরে ফর থেকে বেরিয়ে যাবে এক সময়, যখন ফরের কাজ শেষ হয়ে যাবে, কন্ডিশন ট্রু থাকবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যাবে, তারপরে এক সময় ফর থেকেও বেরিয়ে যাবে। ওকে, তার মানে হলো কি, আমি যেহেতু একটি নাম্বারই চেক করতেছি, সো আমি চেক করার আগে ধরে নিয়েছি পির মান 1, একবার ভাগ গেছে মানে পির মান 0। ওকে ফাইন, আমি এতটুকু একটা চেক প্রাইমের কাজ দিলাম। এরপরে আসেন, আমার এই ব্র্যাকেট এখানে শেষ, এটা এখানে শেষ, এবং এই ফাংশন এখানে শেষ। প্রাইম ডিসপ্লে এখানে এসে এই ক্লাসের মধ্যে আমি, যেহেতু আমাকে কাজ দিতেই হবে, আমি একটা কাজ দিলাম, এটা আমি উপরে ক্লাসেও করতে পারতাম। তো ভয়েড আমি দেখলাম ডিসপ্লে। ওকে, এই ডিসপ্লেতে আমি কি কাজ দিলাম, বললাম ইফ পি ইকুয়াল টু 1, পির মান যদি 1 থাকে, কারণ পি এখানে পাবে কেন, কারণ পি উপরের ক্লাসে ডিক্লেয়ার করা আছে পাবলিক মোডে, এবং যেহেতু এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটি ক্লাসের উপাদান আরেকটি ক্লাস সহজেই পেতে পারে, তাই আমি বললাম ইফ পি ইকুয়াল টু 1, আমি বললাম সি আউট the given number is prime. Okay, else see out the given number is not prime. Okay, কারণ প্রোগ্রাম পির এই উপরের ক্লাসটাতে আপনি চিন্তা করেন, আইদার পির মান 1 থাকবে অথবা পির মান 0 থাকবে। একবার যদি ভাগ যায় তাহলে পির মান 0 হবেই। সো পির মান যদি একবার 0 হয়ে যায়, তাহলে ওই নাম্বারটা যে প্রাইম নাম্বার না, এটা আমি শিওর হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি এই জন্যই বলেছি পির মান যদি 1ই থেকে থাকে, তাহলে দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম। আর যদি পি 1 না হয়ে থাকে, তার মানে একবার ভাগ গিয়েছিল, সো দ্য নাম্বার ইজ নট প্রাইম। এখন আমার কাজ হচ্ছে অবজেক্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, করার পরে আমার কাজ হচ্ছে এক এক করে এটার বৈশিষ্ট্যগুলোকে কল করা, ইনস্ট্যান্সগুলোকে কল করা। তো প্রথমটা ইম্পর্টেন্ট হচ্ছে গেটের জোর বেশি, কারণ গেট না হলে ইনপুট হবে না। তারপর অবজেক্ট ডট আমার হচ্ছে চেক প্রাইম, এটার ইম্পর্টেন্স বেশি। চেক প্রাইম মিনস এই ফাংশনটা, এটার নাম আসলে চেক প্রাইম না, এটার নাম চেক, তাহলে আমি লিখলাম চেক। এরপরে অবজেক্ট ডট ডিসপ্লে। ওকে,
এখন যদি আমি এটাকে কম্পাইল এন্ড রান করি, এখানে একটা এরর দিয়েছে, মেইন মাস্ট রিটার্ন ইন্টিজার। ওকে, এটা কারণ হচ্ছে এটা আমার যে কম্পাইলারটা ইনস্টল করেছি এটার টাইপ। ওকে ফাইন, এখানে ইন্টিজার মেইন দেন, সমস্যা নেই। দেখেন আউটপুট স্ক্রিন আসছে, কার্যটা লাফাচ্ছে। তো আমি এই কনসোলে একটা ইনপুট দিলাম। প্রথম ইনপুটটা 8 দিলাম টেস্ট করার জন্য, 8 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 8 দিলাম, এন্টার দিলাম। দেখেন দ্য গিভেন নাম্বার ইজ নট প্রাইম, কারণ 8 হচ্ছে প্রাইম নাম্বার না, এটা আমরা নিজেরাও অঙ্ক করে বুঝতে পারছি। প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি এন্টার দিলাম। এখন আসেন আমি আবার রান করলাম, এবার ইনপুট দিলাম 7, দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম, আউটপুট আসছে দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম। ওকে, এরপরে আমি একটু কমপ্লেক্স দিই, অনেক বড় নাম্বার দিই, যাতে করে আমরা বুঝতে পারি। যেমন দিলাম ইনপুট দিলাম 151, দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম। ওকে, সো আমরা এইভাবে প্রোগ্রাম লেখা শিখি। এখন আমরা শুধুমাত্র একটা প্রোগ্রামের কিভাবে ক্লাস বানায়, কিভাবে ফর লুপ লেখে এগুলো না, এখন আমরা একটু ম্যাচিউর চিন্তা ভাবনা করব যে কিভাবে একটা প্রোগ্রাম প্রবলেম সলভ স্টাইলে, মানে হাউ টু সলভ এ প্রবলেম। একটা সেন্টেক্স লেখা আমাদের এখন প্রায় বেসিক রেসপন্সিবিলিটি না। সো আমরা কি সুন্দর দেখেন একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা একটা প্রাইম নাম্বার চেক হয় দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম অর নট, এটা করে ফেললাম। এখন আপনার কি প্যাচ লাগতে পারে? আপনার প্যাচ লাগতে পারে আমি কোথায় কি দিব, এখানে এটা কেন দিলাম, এখানে এটা কেন। ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স না, তাহলে কি হতো? দেখেন এই পুরো প্রোগ্রামটা আমি কপি করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমি নতুন একটা ফাইল ওপেন করলাম, কন্ট্রোল ভি, সেভ করলাম, ডে 10.2.cpp। দেখেন যে মজাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি মাল্টি লেভেল ইনহেরিটেন্স জানেন না, শুধু এক ইনহেরিটেন্স জানেন, তাহলে কি হবে? মানে দুটো ক্লাস ব্যবহার করতে জানেন, তাহলে ভেরি সিম্পল, আপনি এই ক্লাসটা ডিক্লেয়ার করার দরকার নাই, কেটে দিলাম। এই পাবলিক সেকশনটা ডিক্লেয়ার করার দরকার নেই, কেটে দিলাম। এই পরে এই যে ক্লাসের এন্ডিং কেটে দিলাম। তাহলে এই যে ফাঁকা মাঠে যে ফাংশনটা আছে এটাকে কাট করেন নিয়ে যাওয়ার পরে এই যে দ্বিতীয় ক্লাসটা যে আছে এটা দ্বিতীয় ক্লাসের বডি, আমি যেটা মার্ক করেছি অংশটুকু পুরোটাই দ্বিতীয় ক্লাসের বডি। ওকে, তাহলে দ্বিতীয় ক্লাসের ভিতরে কি আছে আমি যে মার্ক করেছি এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের লাইন। এরপরে আমি যে মার্ক করলাম এই মার্কটা হচ্ছে একটি মেথডের এরিয়া, মানে এই জায়গার মধ্যে একটি ইনস্ট্যান্স মেথড আছে। তো আমি এটার পরে এখানে এসে আরেকটি মেথড বসিয়ে দিলাম কপি করে। তাহলে এই ক্লাসটির মধ্যে কয়টি মেথড থাকলো? একটি মেথড এবং দুটি মেথড, কোনো অপরাধ নাই। আমি রান করলাম, আমরা চেক করে দেখি এখানে তাহলে লাস্ট ক্লাস কোনটা? এখানে লাস্ট ক্লাস হচ্ছে দুটো ক্লাস, একটা নাম প্রাইম, একটা নাম চেক প্রাইম, যেটা আমি একটা ক্লাস মুছে দিয়েছি। তাহলে এখানে আমাকে সর্বকনিষ্ঠ ক্লাসের নাম ডিক্লেয়ার করতে হবে, আমি বললাম চেক প্রাইম। ওকে, রান করলাম, সে প্রোগ্রাম স্মুথলি রান করবে। আমি ইনপুট দিলাম 10, সে বলবে দ্য গিভেন নাম্বার ইজ নট প্রাইম, প্রেস এনি কি টু কন্টিনিউ। ওকে, এখন আসেন আপনি সিম্পল ইনহেরিটেন্স ভুলে গেছেন, ইউ ক্যান নট ম্যানেজ, ফাইন, বাদ দিলেন। আপনি একটাই ক্লাস, সমস্যা নাই, আমি দ্বিতীয় ক্লাসটা কেটে দিলাম, এই যে পাবলিক পর্যন্ত ধরে কেটে দিলাম। ওকে, কেটে দিলাম। এই ক্লাসে শেষ হয়েছিল কোথায়? এই লাইনে, এই সেমিকোলন ক্লোজিং কার্লি ব্র্যাকেট, এটাও কেটে দিলাম। এরপরে এই পুরো অংশটুকু আমি কপি করলাম, সরি কাট করলাম করার পরে উপরে যে ক্লাসটা একটি মাত্র আমার ক্লাস, এই যে সেমিকোলন ওরা যে লাস্ট লাইনটা ক্লাসের এন্ডিং, এটার উপরে উঠলাম, উঠার পরে এই অংশে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো? একটি ক্লাস, যে ক্লাসের মধ্যে একটি মেথড, আমি যে মার্ক করলাম এটা একটা মেথড, ডিসপ্লে একটা মেথড, তার উপরে
ভয়েড চেক এটা একটা মেথড, তার উপরে ভয়েড গেট এটা একটা মেথড। ভেরিয়েবল ডিক্লারেশনটা নিচে চলে গেছে, সমস্যা নাই, এটাকে কাট করেন, করার পরে উপরে রাখেন। আমি 2 লাইনে ভেরিয়েবলটা ডিক্লারেশনটা এই জন্য রাখলাম যে আপনার জন্য দেখে বুঝতে পারেন যে আমি এটা অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসছি আলাদা আলাদা। এখন এটাকে রান করি প্রোগ্রামটাকে। এই প্রোগ্রামের মধ্যে এরর দিয়েছে, কি দিয়েছে? চেক প্রাইম। ওকে ফাইন, আসলেই তো দিবে, কারণ আমার একটাই ক্লাস। তো একটাই ক্লাস হলে আমি শুধু এই ক্লাসটার নাম লিখবো, শুধু প্রাইম। ওকে, এখানে এখন যেটা আমি করলাম কোনো ইনহেরিটেন্সই না, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সিম্পল 10 the number given number is not prime. দ্যাট মিনস একটা স্টুডেন্ট যদি প্রবলেম সলভ করতে পারে, সে শুধুমাত্র একটি মাত্র ক্লাস দিয়ে একটা ক্লাসের বডির মতো পাইকারি দরে প্রোগ্রাম লিখেও সলভ করতে পারে। তাকে আটকানোর পৃথিবীতে কেউই নাই। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্স আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, সেই কাজে লাগানোকে কেন্দ্র করে আমরা মাঝে মাঝে স্টুডেন্টকে বলে থাকি যে তুমি এটা করো সেটা করো, মাল্টিপল ইনহেরিটেন্স দিয়ে করো, সিম্পল ইনহেরিটেন্স দিয়ে করো। অ্যাকচুয়ালি এরকম একটা ছোট প্রবলেমের জন্য মাল্টিপল ইনহেরিটেন্সও দরকার নাই, সিম্পল ইনহেরিটেন্সও দরকার নাই, কোনো ইনহেরিটেন্সই দরকার নাই। কিন্তু যেহেতু আমাদেরকে স্ট্রাকচারটা শিখতে হবে, এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপাদান ব্যবহার করে এগুলো শিখি। ওকে, আচ্ছা, তাহলে আমি এই দুটো প্রবলেম স্যাম্পল প্রবলেম করে জিনিসটা বুঝালাম। একটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এবং ওটা কি, এই প্রবলেমটাকে আমি শুধুমাত্র একটি ক্লাসের মধ্যে সবগুলো মেথডগুলো সারিবদ্ধভাবে দিয়ে আমি প্রবলেমটা সলভ করে ফেললাম, এটাও আমি করতে পারি। আচ্ছা, এই দুটো প্রবলেম আমরা স্টাডি করব, এবং এখনকার ক্লাসগুলো একটু অন্যরকম হবে। এখন আমরা রিভিউ লেভেলে বাইরে চলে গেছি, এখন আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করবো বাসায়। সেটা হচ্ছে write a C program to fill all the prime numbers between 2 and 100. Write a C program to find all the prime numbers between 2 and 100. আমি একটু হিন্টস দেই। এই যে প্রোগ্রামটা আমাদের, সেই প্রোগ্রামটা কি কাজ করে? সেই প্রোগ্রামটা আমাদের আমি মাল্টিপল ইনহেরিটেন্স দিয়ে বলি, আর কোনো ইনহেরিটেন্স ছাড়াও যদি বলি, এটা কোনো ইনহেরিটেন্স ছাড়াই, এবং এখানে অনেকগুলো মেথডের মধ্যে প্রোগ্রামটা করা আছে। এই দুটো প্রোগ্রাম দেখে এইরকম একটা পদ্ধতি আপনি যদি বের করতে পারেন যে আমাদের যে লজিকটা একটি নাম্বারকে ইনপুট নিয়ে, এই যে একটি নাম্বারকে ইনপুট নিয়ে সেই নাম্বারটাকে একটা মেকানিজম করে চেক করে দেখে প্রাইম নাম্বার কি না, সেটা না করে আমি কম্পিউটারকে একটি নাম্বার ইনপুট দিব না, আমি কম্পিউটারকে একটা লুপ বলবো, ফর লুপ বলবো, ফর n equal to 2, n less than equal to 100, n plus plus, এই কথাটা বলবো। আর n এর মানটাকে, n এর মান একবার 2 হবে তখন পুরো কার্যক্রমটা একবার হবে, n এর মান যখন 3 হবে তখন এই পুরো কার্যক্রমটা একবার হবে। তার মানে এই পুরো কার্যক্রমটা বারবার হবে। কতবার হবে? একবার n এর মান 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে, 4 এর জন্য হবে, 5 এর জন্য হবে। একটা মানুষের পক্ষে তো আর 1000 2000 ইনপুট দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে মানুষ ফর লুপ ব্যবহার করে। তাহলে আমি দেখতে চাই আমার স্টুডেন্টের এই এক্সপেরিয়েন্সটা, এতদিনের প্রোগ্রামিং অভিজ্ঞতাতে সে কিভাবে নেস্টেড লুপ ইউজ করতে পারে। কারণ আমরা সি করেছি, সি প্লাস প্লাস অনেক করেছি, আমরা ডাটা স্ট্রাকচারও করছি। সো ইনার লুপ এন্ড আউটার লুপের সাথে আমরা পরিচিত। কোথায় পরিচিত? ডাটা স্ট্রাকচারে পরিচিত, শর্টিং সার্চিং এ আমরা এটাকে ব্যবহার করেছি। সো দিস ইজ ওপেন চ্যালেঞ্জ, এটা আপনার পারফরমেন্স হিসাবে আমি এগুলো দেখবো। এই 2 নম্বর প্রবলেমটা কারোই সলভ হলো না, আমি সলভ করব। ভুল সলভ হলো, আমি সলভ করব। কি হলো আমি দেখব। তবে এটা অবশ্যই সি প্রোগ্রাম না, সি প্লাস প্লাস করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেই করবেন। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, সেটা হচ্ছে এটা যেন ইনহেরিটেন্স হয়, ওকে। মাল্টিপল বললাম না, মাল্টি লেভেল বললাম না, কোনো কিছু বললাম না, সিম্পল ইনহেরিটেন্স যেন হয় অ্যাটলিস্ট। এটাই প্রবলেমটা আমি আপনাদের জন্য ছুড়ে দিলাম। এই প্রবলেমটা আমরা 7 দিন ব্যাপী ট্রাই করব, কিন্তু না হলে 7 দিন ব্যাপী বসে থাকবো না। মেসেঞ্জার গ্রুপে ফাইম আমাকে নক দিবেন, বলবেন যে স্যার ইটস বিকাম ইম্পসিবল, আমি পারতেছি না, কিংবা আমি পারতেছি, কিংবা আমার একটু মিলেছে একটু মিলেনি। আমরা প্রয়োজনে প্রতিদিনই আমি রাত্রে শোবার আগে আপনাদের মেসেজগুলো চেক করে আমি
আপনাদেরকে ফিডব্যাক দিব, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই। এখন আমাদের মিড টার্ম শেষ, আমাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা আসছি, ধরে নেন আমরা সকলেই পাস করেছি, আপনাদের সকলেরই অ্যাটেন্ডেন্স, সকলের অ্যাসাইনমেন্ট, সকলের মিড টার্ম একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা আছি। এখন আমাদেরকে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করতে হবে। এখন আমাদের হোপলেস লেভেলটা পার হয়ে গেছে। এখন আমি তো টিচার, তাই না, আমাকে তো নাম্বার দিতে হবে স্টুডেন্টকে। তো আমাকে নাম্বার দিতে গেলে স্টুডেন্টকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নাম্বার দিতে হবে। তো আমি একটা মিনিমাম লেভেল পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন স্টুডেন্টরা তার পারফরমেন্স আমাকে শো করবে যে হ্যাঁ স্যার, আমরা এখন একটা রিস্ক লেভেল থেকে বেরিয়ে আসছি, এখন হচ্ছে আমরা আমাদের স্কিল শো করবো আপনাকে। সো আমি দেখি, তবে একটা কথা বলি, 100% যে পারতে হবে এমন কোনো কথা নাই, তাহলে আপনি স্টুডেন্ট হতেন না। যদি পেরে যান তাহলে ভেরি গুড, কতটুকু পারলেন সেটা দেখব। আর পেরে গেলে বুঝবো যে হ্যাঁ আপনি খুবই ভালো, আপনাকে নিয়ে আরো অনেক কাজ করা যাবে। তো আমরা আজ থেকে এটা চেষ্টা করি, অবহেলা না করে একটু একটু করে দেখব, প্রতিদিন রাত্রে একটু একটু করে দেখব। আমার ধারণা যে 7 দিন যদি আমি 10 মিনিট করে এটার পিছনে সময় দিই, তাহলে প্রবলেমটা সলভ হবে। এবং আমি তো আছি, যখন দেখবেন একদম হচ্ছে না, তাহলে আমার ক্লাস পর্যন্ত ওয়েট করার দরকার নেই, মানডে পর্যন্ত ওয়েট করার দরকার নেই, আমরা মানডের আগেই আমরা বিষয়টা আলোচনায় নিয়ে আসবো, ঠিক আছে? আর এখন যখন একটা স্টুডেন্ট আলোচনা করবে, তখন অন্য স্টুডেন্ট গুলো আলোচনাটা দেখতে পাবে, সো এটা টিম ওয়ার্ক হবে, ঠিক আছে? স্যার এটা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে? হ্যাঁ, এটা আপনারা আপনাদের প্রোগ্রামগুলো বাসায় সলভ করবেন, করার পরে আপনাদের গুগল ড্রাইভে লাগবেন, আমাকে লিঙ্কটা দিবেন। জি স্যার। লিঙ্কটা দিয়ে আমি যখন চাইবো সাথে সাথে দিয়ে দিবেন, আমাকে দিয়ে রাখবেন। প্রবলেম সলভ হয়ে গেলে তো আমাকে লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন যে স্যার আমারটা হয়েছে, আমি লিঙ্ক দিয়েছি আপনাকে, ঠিক আছে? লিঙ্কটা কি ইমেইলে দিব? হ্যাঁ, আমি একটা মেলে দিতে পারেন, মেলে দেওয়াই বেটার। মেলে দিলে আমি আপনাদের নামে নামে ফোল্ডার করে রেখেছি, তো আপনাদের জিনিসপত্রগুলো আমার ম্যানেজ করতে সুবিধা হয়, নাম্বারিং করতে সুবিধা হয়। জি স্যার। তবে একটা জিনিস মনে রাখবেন, অনলাইনে টিচারদের অনেক ভুল হয়। ভুলটা কিভাবে হয়, সে একই নামে দুটো স্টুডেন্ট, অথবা স্টুডেন্টরা মেইল না করে কেউ এক একজন এক এক পদ্ধতিতে রেজাল্ট জমা দেওয়ার কারণে মাঝে মাঝে টিচার কনফিউশনে পড়ে যায় এবং তারা ভুল করে ফেলে। এই জন্য আপনারা একটা জিনিস কনফার্ম থাকবেন, যে ডকুমেন্টটি টিচারকে দিবেন, ডকুমেন্টের মধ্যে নাম এবং ইমেল অ্যাড্রেস অলওয়েজ লিখবেন, নাম এবং হচ্ছে মোবাইল আইডি নাম্বার, প্রয়োজনে আপনাদের মোবাইল নাম্বারও লিখবেন। এই অভ্যাসটা করেন, তাহলে টিচার যখন রেজাল্ট জমা দিবে, কনফিউশন পড়লে সেই স্টুডেন্টকে ফোন দেবে। এটা শুধু আমি আমার জন্য বলছি না, আমি সামগ্রিকভাবে সকল টিচারের জন্যই আপনাদেরকে বলতেছি, সব ক্ষেত্রে নিয়মটা মেনটেন করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এটা একটু দেখতে থাকি, বাসায় প্র্যাকটিস করি, হ্যাঁ? আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, ওকে? জি স্যার। তো ঠিক আছে, তাহলে গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।